বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক, হে ভগবান। নমস্কার, সংস্কৃতির অঙ্গনে এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আপনারা জানেন যে সংস্কৃতির অঙ্গনে নিয়ে আমি চলে আসি আপনাদের বন্ধু শ্রাবণী চট্টোপাধ্যায় প্রত্যেক রবিবার সকাল 8:30 এবং রাত 10টায়। আজকেও প্রত্যেক দিনের মতো এই সংস্কৃতির অঙ্গনে অনুষ্ঠানে রয়েছেন আমাদের সঙ্গে দুইজন বিশিষ্ট অতিথি। আমার বাদিকে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী মৌসুমী বসাক এবং সেই সঙ্গে আমার ডান দিকে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক, বিশিষ্ট বাচিক শিল্পী ডক্টর ঈশান চক্রবর্তী। ঈশান, আমাদের অনুষ্ঠানে অনেক স্বাগত। মৌসুমীদি, তোমাকেও অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে। মৌসুমীদি, মূলত মৌলিক ধারার, বাংলার মৌলিক ধারার গানগুলো নিয়ে তোমার কাজ করা, সেখান থেকে মানে এই ধরনের কাজ একদম অন্য রকম। তোমার প্রথমে কি গান শুনবো তাহলে? বাংলা গান যাকে ছাড়া হয় না তার গানই গাইব আজকে বেশি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, অতুল প্রসাদ, রজনীকান্ত সেনের গানও আমি এনেছি, আর রামপ্রসাদী গানও একটা। বাহ, মানে রবীন্দ্রনাথ ছাড়া বোধহয় কোনো অনুষ্ঠান সম্পূর্ণ হতে পারে না। আর সেই অনুষ্ঠান আমিও একটু শুরু করলাম রবীন্দ্রনাথকে দিয়ে, তুমিও সেটার সূত্র ধরেই আমরা রবীন্দ্রনাথকে নিয়েই শুরু করলাম। আজকে গান থাকবে, কবিতা থাকবে, কারণ ঈশান রয়েছেন আমাদের সঙ্গে। ঈশান, ডক্টর ঈশান চক্রবর্তী, সেখানে এই ডক্টরেটটা কোথা থেকে, মানে কি নিয়ে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগ। আমার বিষয় ছিল রবীন্দ্র নাটকে দেখার রাজনীতি। তো সেখানে আবার রবীন্দ্রনাথই ফিরে এলাম এবং আমি আজকে প্রথম যে কবিতাটি শোনাবো বলে ঠিক করেছি রবীন্দ্রনাথ, অফকোর্স, কিন্তু রবীন্দ্রনাথের উপর আবার যে প্রভাব খুব গুরুত্বপূর্ণ ছিল, সেই রকম প্রভাব একটি হচ্ছে বৈষ্ণব পদসাহিত্য। তো যেহেতু আমরা শ্রাবণ মাসে রয়েছি, তো ভাবলাম বর্ষার যদি কবিতা একটু শোনানো যায়। ভালো, শুনি। হে সখী, हमारी दुखेर नहीं ओर ए भरा बादर माह भादर शून्य मंदिर मोर झंपी घन गरजंती संतति भुवन भरी बरी खंतिया कांत पाहुन काम दारुण सघने खर शरहंतिया कुलिश शत शत पात मोदित मयूर नाचत मातिया मत दादुरी डाके डाहुकी फाटी जावत छातिया तिमिर दिग भरी घोर यामिनी अथिर बिजुरिक पातिया विद्यापति कहे कैछे गंगाया भी हरिबिनी दिन रातिया एमनो दिने तारे बला जाए एमनो घन घोर बरिशाय एमनो मेघ सरे बादल छड़ छड़े তপনহীন ঘন তমসায় এমন দিনে মন খোলা যায় সে কথা শুনিবে না কেহ আর নিভৃত নির্জন চারিধার দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখী আকাশে জল ঝরে অনিবার জগতে কেহ যেন নাহি আর সমাজ সংসার মিছে সব মিছে এ জীবনের কলরব কেবল আঁখি দিয়ে আখির সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদয় অনুভব আধারে মিশে গেছে আর সব
বলিতে ব্যথিবে না নিজ কাল, চমকে উঠিবে না নিজ প্রাণ। সে কথা আঁখি নিরে মিশিয়া গেছে ধীরে, বাদল বায়ে তার অবসান। সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ, তাহাতে এ জগতে ক্ষতিকার। নামাতে পারি যদি মনোভার, শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে। দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসে যাবে কিবা কার। রয়েছে তারপরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস। আসিবে কত লোক, কত না দুঃখ শোক। সে কথা কোনখানে পাবে নাশ। জগৎ চলে যাবে 12 মাস। ব্যাকুল বেগে আজি বহে বাই, বিজলি থেকে থেকে চমকায়। কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে, হৃদয় দিয়ে হৃদি অনুভব। এমন দিনে তারে বলা যায়, এমন দিনে মন খোলা যায়। একটা অনুষ্ঠানের আমেজ তৈরি হয় না ধীরে ধীরে, ঈশান সেই আমেজটা তৈরি করে দিল। এবং আপনারা পর্দার ওপারে বসে রয়েছেন, আপনারা সবাইকে দেখতে পাচ্ছেন না। আমাদের সঙ্গে ক্যামেরা পার্সনরা যেমন রয়েছেন, তেমনি রয়েছেন কিবোর্ডে সুব্রত মণ্ডল, এবং সেই সঙ্গে রয়েছেন আমার বাদিকে তবলায় যিনি সঙ্গত করছেন বাবুল রহমান। আমরা প্রত্যেকেই যখন ঈশান কবিতা বলছিলেন, আবৃত্তি করছিলেন, তখন আমরা একটু শব্দ করছি না, কারণ কোথাও গিয়ে এই কবিতাটার মধ্যে একটু যদি শব্দ হয়ে যায় তাহলে এর আমেজটা বোধহয় নষ্ট হয়ে যাবে। সেই আমেজটা তৈরি করে দিল ঈশানের কবিতা। ঈশান, অনেক ধন্যবাদ। শ্রাবণ মাসে বর্ষার একটা সুর সব সময় আমাদের হৃদয়ে বাজে, আর আমাদের এই অনুষ্ঠান সংস্কৃতির অঙ্গনেও এখন কিন্তু বেশ বর্ষার আমেজ। আমি ঈশানের কাছে আসি। ঈশান, এক তো আমরা জানি যে গবেষণার বিষয় হচ্ছে রবীন্দ্র নাটকে দেখার রাজনীতি, সেটা ছাড়া আর কোন কোন বিষয়ে নিরন্তর গবেষণা চলতে থাকে? আমার গবেষণার বিষয়ের মধ্যে আছে ডিসেবিলিটি স্টাডিজ, প্রতিবন্ধকতা বিদ্যা চর্চা, তাছাড়া ল্যাঙ্গুয়েজ জাস্টিস, ভাষার রাজনীতি, এছাড়া ঊনবিংশ শতাব্দীর বাংলা সাহিত্য সংস্কৃতি, ইউরোপীয় বিংশ শতাব্দীর ইউরোপীয় এবং মার্কিন সাহিত্য সংস্কৃতি, এইগুলি আমার মূলত চর্চার বিষয়। সব সময় পড়াশোনার মধ্যে গবেষণার মধ্যে থাকা একজন মানুষ, তাকে আমরা পেয়ে গেছি সংস্কৃতির অঙ্গনে। আমার দর্শক বন্ধুদের আমি বারবার বলি যে সংস্কৃতির অঙ্গনে এমন একটা অনুষ্ঠান যেখানে এই সব মানুষগুলোকে আমাদের সঙ্গে নিয়ে আসি, যারা কিনা সত্যি সংস্কৃতিবান, যারা কিনা সবসময় শিক্ষার সঙ্গে রয়েছেন, বাংলা সংস্কৃতির সঙ্গে রয়েছেন, সাহিত্যের সঙ্গে রয়েছেন। আপনারা সেই জন্য সংস্কৃতির অঙ্গনে অনুষ্ঠান যখন শুনবেন, দেখবেন, তখন বুঝবেন যে আপনি বাংলার সংস্কৃতির চর্চা করছেন এই অনুষ্ঠানটা দেখার সঙ্গে সঙ্গে। ঈশান, এবার কোন কবিতা? একটুখানি বর্ষাতেই থাকি। হ্যাঁ, থাকি না, অসুবিধা নেই। বর্ষাতেই থাকি কবি শক্তি চট্টোপাধ্যায়ের দুটি ছোট ছোট কবিতা শোনাবো। শুনি। দুটি কবিতাতেই বর্ষা এবং প্রেম, কিন্তু কবিতার টোন দুটো আলাদা। মানে এতক্ষণ বর্ষার একটা অন্য ধরনের একটা শান্ত আমেজ শুনছিলাম, তো সেরকম আমেজের একটি কবিতাও শোনাবো, আবার একেবারে অন্য ধরনের একটি বর্ষার কবিতা। দুটি ছোট ছোট কবিতা। আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ় শেষের বেলা। উদ্যানে ছিল বর্ষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। আজ সেই গোঠে আসে না রাখাল ছেলে,
কাঁদে না মোহন বাঁশিতে বটের মূল, এখনো বর্ষা কোদালে মেঘের ফাঁকে বিদ্যুৎ রেখা মেলে। সে কি জানিত না এমনই দুঃসময় লাফ মেরে ধরে মোরগের লাল ঝুঁটি। সে কি জানিত না হৃদয়ের অপচয় কৃপণের বাম মুঠি। সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় এই হৃদয়পুর। সে কি জানিত না আমি তারে যত জানি আনখ সমুদ্র। আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি, এমন ছিল না আষাঢ়ের শেষের বেলা। উদ্যানে ছিল বর্ষা প্রেরিত ফুল, আনন্দ ভৈরবী। এবারে যে কবিতাটি শোনাবো এখানে আবার বর্ষা প্রেম এবং তার সঙ্গে একটু দুষ্টুমি। খুব ভালো। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা। দুপুরবেলা বর্ষা দিনে যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরুল বনে। আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললাম খা। আঁখির আঠায় জড়িয়েছে বাঘ, নড়ে বসছে না। আমার ভয় হলো তাই দারুণ, কারণ চোখ দুটো কৌতুকে উড়তে পড়তে আলোয় কালোয় ভাসছিল নীল সুখে। বাঘের গতর ভারী, মুখটি হাঁড়ি, অভিমানের পাহাড়। আমার ছোট্ট হাতের আঁচড় খেয়ে খোলে রূপের বাহার। মেঘলা দিনে দুপুর বেলা যেই পড়েছে মনে, চিরকালীন ভালোবাসার বাঘ বেরুল বনে। আমি দেখতে পেলাম, কাছে গেলাম, মুখে বললাম খা। আঁখির আঠায় জড়িয়েছে বাঘ, নড়ে বসছে না। বাহ, ভীষণ সুন্দর। আসলে প্রথম যখন তুমি আনন্দ ভৈরবী বললে তখন আমার মনে আসছিল গতকালই না, আসলে শক্তি চট্টোপাধ্যায়ের খুব গুটিকত কবিতা তো আমরা সবসময় সমাজ মাধ্যমে দেখি, ঘুরি মানে ঘুরতে, সেখানে আনন্দ ভৈরবী এটা যেমন রয়েছে তেমনি অবনী বাড়ি আছে কবিতাগুলো রয়েছে। আমার ভীষণ মানে তোমার কবিতা শুনতে শুনতেই মনে আসছিল যে একবার পানিহাটি বইমেলায় আমি গেছিলাম, তখন সালটা আমার মনে নেই, আমিও খুব ছোট, শক্তি চট্টোপাধ্যায় একদম তার মারা যাওয়ার আগেই গিয়েছিলেন, এবং আমি একটা যেতে পারি কিন্তু কেন যাব, সে বইটা কিনে ওনার হাতে দিয়ে বলেছিলাম যে একটা অটোগ্রাফ। মানে তখন বোধহয় ওনারা মানে অটোগ্রাফ দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু দুটো লাইন আমাকে পড়ে শুনিয়েছিলেন তার বই থেকে। মানে এটা বোধহয় আমার একটা পরম পাওয়া তার কাছ থেকে। আজ যখন এই সব কবিদের পাই না সামনে, আর কখনো দেখতে পাবো না, তখন এই স্মৃতিগুলোই মনে থাকে। আমার না এই গানটা শুনতে শুনতে আমার স্কুলের কথা মনে পড়লো। আমাদের প্রেয়ারে এই গানটা করা হতো, এবং তখন যেন এই গানটা আমাদের কাছে বিভীষিকা ছিল। মানে যখনই কোনো গান প্রেয়ারে চলে যায়, তুমি নির্মল করো মঙ্গল করো, মানে তখন আর সেই গানের আর সুর থাকে না, কতক্ষণে সেই গানটা শেষ হয়ে আর আমরা দৌড়ে চলে যাব একদম ক্লাসরুমে। কিন্তু সেই গানের মাহাত্ম্যটা যত বড় হই, যত বুঝতে শিখি, তখন বুঝতে পারি যে লেখাটা কোন পর্যায়ে থাকলে একেবারে মনের গভীরে চলে যায়। মৌসুমীদি সেই গানটা আমাদের মনের গভীরে একদম পৌঁছে দিলেন, ভীষণ ভালো লাগলো। গানের বাণী সুর এমন মানে ঈশ্বরের কাছে পৌঁছে যাবার দ্বার যেন উন্মোচিত করে দিয়েছে একেবারে। আর যত বয়স হয়তো বাড়ে ততই বুঝতে পারি যে এই ধরনের গানের মাহাত্ম্য। ঈশানের কাছে যাব। ঈশান, এই যে কবিতা বলা, কবিতাকে ভালোবাসা, সেটা কবে থেকে? না, তার আগে আমি একটু মানে মৌসুমীদিকে আমি ধন্যবাদ জানাবো, এমন চমৎকার গান শোনাচ্ছেন মৌসুমীদি।
মানে আমার এবং মানে খানিকটা দায়িত্ব তুলে নিয়েছেন মৌসুমীদি নিজের কাঁধে, যে আমার কবিতার সঙ্গে সঙ্গে এরকম ভাবে মানে প্রায় কমপ্লিমেন্ট করছেন আমার কবিতাগুলোকে। থ্যাংক ইউ সো মাচ মৌসুমীদি ফর। একদমই, মৌসুমীদি যেমন কবিতা আপনাকেও স্বাগত। সূত্র ধরে আমাদের গান শোনাচ্ছেন, ঈশানও কিন্তু সেইভাবে আমাদের তার কবিতা দিয়ে আমাদের মুগ্ধ করছে। তবে ঈশানের কবিতা শুনবো, তবে আমার ছোট্ট ঈশান একটা- ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ, আর একটা কিন্তু আমি প্রার্থনা বা নিশ্চয়ই। ঈশ্বরের কাছে থাকার একটু 5 মিনিটের আবার অনুমতি নেব। অনুষ্ঠান জমে উঠেছে, একদিকে মৌসুমীদি তারিফ করছে ঈশানের, আর ঈশানও কিন্তু অনেক অনেক মানে একেবারে ভালো ভালো কথায় ভরিয়ে দিচ্ছে মৌসুমীদিকে। এইভাবেই চলতে থাকবে আমাদের অনুষ্ঠান। তবে ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসি, কোথাও যাবেন না কিন্তু। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি, মাথার উপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো পাথরটাকে সরিয়ে দাও, আর আকাশের ওই ভয়ঙ্করকে শান্ত গলায় এই কথাটা জানিয়ে দাও, তুমি ভয় পাওনি। মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো, যদি তুমি বৃষ্টি আনার মন্ত্র ভুলে যাও। তোমার স্বদেশ তাহলে মরুভূমি। যে মানুষ গান গাইতে জানে না, যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায়। একবার মাটির দিকে তাকাও, মাটি প্রতীক্ষা করছে। একবার মানুষের হাত ধরো, সে কিছু বলতে চায়। আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁই গিরি খাদ, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি? আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। আমাদের কথা কে বা জানে? আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। শোনালাম কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় এবং কবি শঙ্খ ঘোষের দুটি ছোট ছোট কবিতা। সত্যি তাই, মানে এই সময়টা আমাদের বোধহয় সব থেকে বেশি আরও হাতে হাত রেখে বেঁধে বেঁধে চলার কথা। কারণ এই ধরনের কবিরা যখন অনেক আগে কবিতা লিখে যান, সেই কবিতা সবসময় প্রাসঙ্গিক হয় যখনই লেখেন না কেন। তাই জন্য এত বছর বাদেও যে কোনো কবিতাই বীরেন্দ্র চট্টোপাধ্যায় বলুন বা শঙ্খ ঘোষে বলুন, সবসময় প্রাসঙ্গিক। আর রবীন্দ্রনাথের তো কথাই নেই। আমি সরি, এখানে একটু ইন্টারাপ্ট করছি। মানে তোমার প্রেমে আঘাত আছে নাইকো অবহেলা, এটা প্রায় রবীন্দ্রনাথের নিজের ভাষাতেও বলা যায়। এই কথাগুলি না কোট আনকোট মন্ত্রের মতো। ঠিক, একদমই তাই।
মন্ত্রের মতো। এবং অবহেলার থেকে আঘাত ভালো, তার অবশ্যই অবহেলা সওয়া যায় না, আঘাত সওয়া যায়। অবশ্যই কি কথা কবি লিখে গেছেন সেগুলো মানে আমরা যখন ভাবি, এখন ভাবতে বসি, তখন তার কতটা গুরুত্ব রয়েছে সেটা বোধহয় বোঝা যায়। ঈশান, কবিতার হাতেখড়ি কবে থেকে, মানে কবিতা নিয়ে চর্চা, কবিতাকে ভালোবাসা? একেবারে ছোটবেলা থেকে। আমার সম্পর্কে একজন দিদা হন, আমি যখনই মামা বাড়িতে যেতাম তিনি মানে আমাকে বেবি সিটিং করতেন হচ্ছে সঞ্চয়িতা খুলে কবিতা পড়ে দিয়ে। তো যার বেবি সিটিং হয় সঞ্চয়িতা খুলে কবিতা শুনে, তো সেখানে তো বোঝাই যাচ্ছে তার রন্ধ্রে রন্ধ্রে কবিতা থাকবে। পরবর্তীকালে আমি শ্রদ্ধা ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কাছে আবৃত্তি চর্চা করেছি, এখনো চলছে আমার সেই শিক্ষার পথ, তো শেষ হয় না। শুরুতেই যেটা আমরা বলছিলাম, তো আমি ভাবছিলাম একটু মৌসুমীদের কথার মানে গানের সূত্র ধরে যদি এখন আমি একটা একদমই এতক্ষণ তোমার গানের সূত্র, তোমার কবিতার সূত্র ধরে মৌসুমীদের গান হয়েছে, এবার মৌসুমীদের গানের সূত্র ধরে কবিতা শোনাই এরকমই একটি মন্ত্রের মতো কবিতা। রবীন্দ্রনাথ। দূর হতে ভেবেছিনু মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে, তুমি বিভীষিকা, দুঃখের বিদীর্ণ বক্ষে জলে তব লিলিহান শিখা, তোমার দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, সেথা হতে বজ্র টেনে আনে, ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকে তোমার সম্মুখে, তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত। এইমাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়, যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল বলি, তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মন আপনার ভূমি, ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ, যত বড় হও তুমি তো মৃত্যু চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়। এই শেষ কথা বলি যাব আমি চলি। কবিগুরুর মৃত্যুঞ্জয়। এবং এখানে আমি বলাই বাহুল্য, কোনো ব্যক্তি আমি নয়, যে আমি আহম ব্রহ্মাস্মি, সেই আমি। ঠিক তাই। শুধু কবিতা শোনা নয়, কবিতার এই যে একটু ছোট্ট ছোট্ট করে ঈশান তার ব্যাখ্যাটা দিচ্ছে, খুব অল্প কথায়, কিন্তু তবুও ঈশোপনিষদের ব্যাখ্যা আছে মনে হয় না? Absolutely. আর এই ঈশানের কবিতা শুনতে শুনতে মৌসুমীদি কিন্তু ভেবে নিয়েছেন যে এবার কি গান গাওয়া যায়। আমরা অনুষ্ঠানের একদম শেষে পৌঁছে গেছি, আমাদের হাতে বেশি সময় আর নেই। আমি আমার দর্শক বন্ধুদের বলবো যে সংস্কৃতির অঙ্গনে এই অনুষ্ঠান আপনারা জানাচ্ছেন আমাদের যে খুব ভালো লাগছে, আর এই ভালো লাগাটাই কিন্তু আমাদের চলার পথে পাথেয়। সেই জন্য প্রত্যেক রবিবার সকাল 8:30 এবং রাত 10টায় অবশ্যই আপনারা সংস্কৃতির অঙ্গনে এই অনুষ্ঠান দেখবেন। চলে যাব, তবে তার আগে ঈশানের কবিতা শুনবো না, সেটা তো হতে পারে না। ঈশান, হ্যাঁ, একেবারে সময় যখন শেষ প্রায়, তখন শোনাই যে কবির 100 বছর জন্মদিনের 100 বছর আমরা পালন করছি এই বছর। 1926 সালে জন্ম এবং মাত্র 21 বছর বয়সে তার মৃত্যু, 47-এ তার মৃত্যু। অবশ্যই কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য, এবং তার সুকান্ত ভট্টাচার্য, কবি সুকান্ত ভট্টাচার্য বলতেই যে কবিতার কথা মনে পড়ে, সেই চেনা কবিতাটি শোনাই। আমার মনে হয় অনুষ্ঠান শেষ করবার জন্য একটি বার্তা অন্তত ভবিষ্যতের জন্য, আমরা তো শুধু নিজেদের জন্য বাঁচি না। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে
খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক, নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয় পত্র পরিভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ আমার দেহের রক্তে। তারপর হব ইতিহাস। এই কবিতার রেশ ধরেই আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, কারণ এরপর আর কিছু চলে না। মৌসুমীদি, অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আমাদের দর্শকদের এভাবে মুগ্ধ করার জন্য। ঈশানকেও অনেক ধন্যবাদ জানাবো। আর আপনারাও এইভাবে সংস্কৃতির পাশে থাকুন, সংস্কৃতির অঙ্গনের সঙ্গে থাকুন, আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা নিউজ চ্যানেল আর সংস্কৃতির অঙ্গনে। ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।